আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই প্রায় প্রস্তুত বিএনপি। প্রিয় নেতাকে বরণে সারা দেশ থেকে ঢাকায় প্রবেশের দিক নির্দেশনা দেওয়া হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের। 25 ডিসেম্বর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থানে কাজ করবে অভ্যর্থনা কমিটি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সেকেন্ড, মিনিট, ঘণ্টা ধরে ক্ষণ গণনায় সময় পার করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রিয় নেতা স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় শুধু দল নয়, প্রহর গুনছে পুরো দেশ। দেড় যুগেরও বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন দেশের রাজনীতির অন্যতম বরপুত্র। তাই তো বরণে প্রস্তুতির কমতি নেই। দলীয় শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি। সমগ্র ঢাকা শহরে হয়তো সেদিন গণমানুষের জোয়ার বয়ে যাবে, যেটা ইতিহাসে ইতিপূর্বে কখনো দেখা যায়নি এবং সামনের ইতিহাসও হয়তো যাবে না। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি যাবেন বসুন্ধরার 300 ফিট, যেখানে দেয়া হবে বিশাল সংবর্ধনা। অসুস্থ মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত যাত্রাপথে গড়ে তোলা হবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। যাতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই জন্য দলের পক্ষ থেকে সিকিউরিটি টিম সেভাবে সাজানো হয়েছে এবং সরকারের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে। তারা সমন্বয় করছেন আমাদের ইন্টেলিজেন্স টিমের সাথে। আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। শুধু ঢাকা নয়, দেশের সবগুলো জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায় থেকে সংবর্ধনায় যোগ দেবেন দলের লাখো নেতাকর্মী। বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তাদের জন্য। জনগণের কাছে আগেই ক্ষমা চেয়ে নেব কিছুটা যদি দুর্ভোগ হয়, তা আমরা চেষ্টা করছি যাতে দুর্ভোগ কম হয় এবং সেই হিসাবে আমরা আমাদের বার্তাগুলো আগে দেব। ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে যাতায়াত পথ, তৈরি করা হচ্ছে সমাবেশ মঞ্চ। বিমানবন্দর থেকে বসুন্ধরার 300 ফিট সংবর্ধনা স্থল, এভার কেয়ার হাসপাতাল এবং ফিরোজার সামনের সড়কে নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থান নিশ্চিত করতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। বিমানবন্দর থেকে শুরু করে এভার কেয়ার এবং এভার কেয়ার থেকে ফিরোজা পর্যন্ত আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে জনদুর্ভোগ কমিয়ে যাতে সুন্দরভাবে আমাদের প্রিয় নেতাকে আমরা সকলেই বরণ করে নিতে পারি। অবতরণের পর প্রথমেই নিজ এলাকায় প্রিয় নেতাকে পেতে স্মরণকালের শ্রেষ্ঠ অভ্যর্থনা জানাতে সর্বোচ্চ প্রস্তুতি রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ। দলবল নির্বিশেষে ওই দিন তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য রূপগঞ্জবাসী অপেক্ষা করছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে নির্বাসিত জীবনের। ফিরবেন প্রিয় নেতা, যার জন্য অপেক্ষায় পুরো দেশ। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চান, তাদেরকে সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে। শামীম চৌধুরীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। মব ভায়োলেন্সের বিরুদ্ধে রাজধানীর এক হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তি সহ রাজনৈতিক নেতারা অংশ নেন। এই সাহসটা আমাদের নাগরিক সাহস দেখানোর এটি সময়, একতার এটি সময়। প্রতিবাদে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না এবং কোনো কিছুর নামেই এই ধরনের ঘটনা, মিডিয়ার উপর আক্রমণ, প্রতিষ্ঠান ভাঙচুর, যেটা আইনের শাসনকে ব্যাহত করবে, এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্ণ ন্যায়ের বাংলাদেশ গড়তে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে
কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। পরে রাজধানীর কাউরান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিক, কর্মকর্তা ও প্রতিবাদ সভার অতিথিরা মানববন্ধনে অংশ নেন। আর বাদল, RTV, ঢাকা। নির্বাচনের আগে ওসমান হাদির বিচার করা না হলে এদেশে নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দেয় ইনকিলাব মঞ্চ। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এই বিচার সম্পন্ন করতে না পারলে এই অন্তর্বর্তী সরকারেরই থাকার প্রয়োজন নেই। আগামী 24 ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে, প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাহায্য নিতে হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে। এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন। খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় শ্রমিক শক্তি সংগঠক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। বেলা 11টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার গাজী মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, হঠাৎ গুলির শব্দ শুনতে পান তারা। দুর্বৃত্তরা মোতালেবকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আলামত সহ মোট 17 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে থানা পুলিশ 13 জন, সিসিটিসি 3 জন এবং ডিবি 1 জনকে গ্রেফতার করেছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হচ্ছে। পুলিশ ও সাধারণ মানুষের ক্যাজুয়ালিটির কথা চিন্তা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত 31 জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্যাং অব 4 এর সদস্য হিসেবে সালমান এফ রহমান এবং আনিসুল হক ছিলেন জুলাই আন্দোলন কঠোরভাবে দমনের মূল পরিকল্পনাকারী। এই কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কারফিউ দিয়ে এবং বল প্রয়োগ করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার পরামর্শ তারাই দিয়েছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন সময়ে কারফিউ জারি করা এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শেষে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় মামলার বিচারিক কার্যক্রম। আসামি পক্ষের শুনানি 4 জানুয়ারি। গণতন্ত্রকে মজবুত করতে হলে অরাজকতার আলামত অবসান করতে হবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা ইস্যুতে মব সৃষ্টিকারীদের থামাতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাদির হত্যাকারীদের পুলিশ কেন খুঁজে পায় না এমন প্রশ্ন রাখেন রিজভী। এ সময় মবক্রেসি বন্ধ করে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
দুষ্কৃতিকারীরা কোথায় আছে, তারা দেশে না বিদেশে, আজও সেটা প্রশাসন, পুলিশ প্রশাসন খুঁজে পায় না। তাহলে আজকে কারা দায়িত্বে আছে, কারা দায়িত্ব পালন করছে? গণতন্ত্রের জন্য এত রক্ত, এত শহীদ, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, আহনাফের রক্ত, ওয়াসিম আকরামের রক্ত সম্পূর্ণটাই বিধা যাবে। তাই এই উচ্ছৃঙ্খল ভীরতন্ত্র, দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, মবক্রেসি বন্ধ করতে হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি বলেন, সামনে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে। দুপুরে তেজগাঁও মিল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা ঐক্যবদ্ধ। এছাড়া গত 54 বছরে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করার কথাও জানান সিইসি। সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। ঝিনাইদহে হাতুড়ি দিয়ে শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অভিভাবকের বিরুদ্ধে। কালীগঞ্জ উপজেলার শোয়েবনগর কামিল মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে। শিক্ষার্থী সিয়াম হাসান 11 মাসে মাত্র 25 দিন ক্লাসে উপস্থিত থাকায় পরীক্ষার উপযুক্ত নয় বলে জানানো হলে বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয় তার পিতা শাহজাহান। রোববার বিকেলে মাদ্রাসার সামনে শিক্ষক হাবিবুর রহমানের পথরোধ করে তাকে হাতুড়ি দিয়ে আঘাতসহ মারধর করেন। একটি ওভারপাস না থাকায় বগুড়া TMSS এলাকার ব্যস্ততম মহাসড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ। আর এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের পক্ষ থেকে বারবার আবেদনের পরেও নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। সড়কের এক পাশে মেডিকেল কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ইকো পার্ক আর অন্য পাশে 5 তারকা হোটেল সহ অন্তত 30টি গুরুত্বপূর্ণ স্থাপনা। কিন্তু সড়ক দুর্ঘটনার উচ্চমাত্রার ঝুঁকি থাকলেও পথচারীদের জন্য নেই কোনো নিরাপদ পারাপার ব্যবস্থা। রোগী, স্বজন, দেশি বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রতিদিন কয়েক হাজার মানুষ এভাবেই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন ব্যস্ততম এই সড়ক। স্থানীয়রা বলছেন, কয়েক বছর আগে একটি আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হলেও হঠাৎ বন্ধ হয়ে যায় সেই কাজ। অন্তত একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি তাদের। আমরা এক কথায় জীবন হাতে নিয়ে রাস্তা পারাপার হই এবং এখানে যারা দায়িত্বে আছে রাস্তা পারাপার করে দেয় আমাদের, ওরাও অনেক রিস্ক নিয়ে আমাদের রাস্তা পারাপার করে দেয় এবং কিছুদিন আগেও একটা দাদু এরকম অ্যাক্সিডেন্ট করে মারাই গেছে। অনেক রোগী আছে, তারা হাঁটতে পারে না, অনেক ভালো করে হাঁটতে পারে না, তাদের জন্য সমস্যা। স্টুডেন্ট তো অনেক সারাদিনে পার হয়। আন্ডারপাস দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হয় তাহলে আমার মনে হয় জনদুর্ভোগ এটা লাঘব হবে। আমি এখানে রাস্তা পারাপার করি, এখানে খুব ঝুঁকিপূর্ণ, খুবই রিস্ক। বরাবরের মতো আশ্বাস সাসেক প্রকল্প পরিচালকের। এটা তো আসলে পুরা তো ডিসিশন হয়েছে তো উপর থেকে, আসলে ওই যে এখানে শুধুমাত্র তো এখানে দেখা যাচ্ছে যে TMSS এর মেডিকেল কলেজ আর এখানে তো আমরা ভেঙে ফেলছি অনেক কিছু, বুঝছেন? আচ্ছা, জি। তো এখানে একটা ফুট ওভার ব্রিজ আমরা দেওয়ার প্ল্যান করছি। হ্যাঁ, আমরা ফুট ওভার ব্রিজ হয়তো দিয়ে দেবো, ফুট ওভার ব্রিজ। আর কোনো দুর্ঘটনা ঘটার আগেই পথচারীদের জন্য তৈরি করা হবে একটি ওভারপাস, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV। বৈদ্যুতিক তার চুরি হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। 1 বছরে 3 বার সেতুর প্রায় 1 কিলোমিটার অংশের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে থাকে সেতুর ওই অংশ। আর এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষের ভেতরে বাড়ছে চুরি ও ছিনতাই আতঙ্ক। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। খুলনা বরিশাল মহাসড়কের কচা নদীর ওপর নির্মিত 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যা স্থানীয়ভাবে বেকুটিয়া সেতু নামে পরিচিত। চীন সরকারের সহায়তায় নির্মিত সেতুটি 2022 সালের 4 সেপ্টেম্বর উদ্বোধন করা হয়।
দুপাশে সংযোগ সড়ক সহ সেতুটির দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। তবে গত ১ বছরে ৩ বার সেতুর কাউখালী প্রান্তের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে একটি চক্র। এতে রাত নামলেই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে সেতুর ১ কিলোমিটার অংশ। ফলে সৌন্দর্য নষ্টের পাশাপাশি সেতুতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বেড়েছে চুরি, ছিনতাই ও মাদক কেনাবেচার মতো ঘটনাও। এখানে অর্ধেক লাইন আছে, অর্ধেক লাইন নেই, লাইন অর্ধেক চুরি হয়ে গেছে। এখন তো চিনতে ওই মেয়ে ছেলের টানাটানি। আগে লাইট টাইট ছিল এখানে, আমাদের উঠতে নামতে ভালো হতো, মহিলারা থাকে, এখন লাইট টাইট নাই কিছু। পড়ে গেলে দেখা যায় অনেক ধরনের ক্ষতি হতে পারে এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা। মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইনের সংযোগ দেয় তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করা যাচ্ছে না বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি আর বরাদ্দ পেলে দ্রুতই সংযোগ সচল করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। টাকাটি বরাদ্দ এবং প্রশাসনিক অনুমোদন চেয়ে আমরা ইতিমধ্যে প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করেছি। প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছ থেকে প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দ পাওয়া সাপেক্ষে পল্লী বিদ্যুতের সহযোগিতায় ল্যাব বৈদ্যুতিক সংযোগটি পুনঃস্থাপন করা সম্ভব হবে। সেতু পারাপার নির্বিঘ্ন করতে দ্রুত বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্থাপন সহ সেতু এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV। আবারও দেশের সেরা রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল পুঁজিবাজারের তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন। 3টি ক্যাটাগরিতে ওয়ালটন পেয়েছে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 17তম আসরে মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশের সম্মাননায় ভূষিত হয় ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন। এ নিয়ে ওয়ালটন রেফ্রিজারেটর টানা 12 বার, টিভি টানা 3 বার এবং এসি পরপর 2 বছর বেস্ট ব্র্যান্ডের সম্মাননা পেল। শনিবার রাতে রাজধানীতে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ওয়ালটন এই সম্মাননা পায়। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।